ছাপ্পা ভোটের অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে আইএসএফ প্রার্থী যখন যান সেখানে, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল এজেন্ট কর্মীরা। দেবাশিস হচ্ছে এখান থেকে। দেবাশিস, এখানে কি সমস্যা হাড়োয়ায়? দেখো, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গা থেকে আমরা বারবার করে যেটা খবর পাচ্ছি যে আইএসএফ এর যে প্রার্থী পিয়ারুল ইসলাম, তার কাছে অভিযোগ আসছে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। 138 নম্বর বুথ যেখানে অভিযোগ ওঠে তাদের যে এজেন্ট থেকে বার করে দিয়ে তাদের তো ছাপ্পা ভোট হচ্ছে। এরপর সেখানে গিয়ে তিনি পৌঁছে দেখে সেখানে ভোট চলছে স্বাভাবিক, এবং তারপরেই সে যখন ওই বুথ থেকে বেরিয়ে যায় তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল যারা এজেন্ট ছিল, তৃণমূল কর্মী যারা বাইরে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু কার্যত ওনাকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে যে মিথ্যে চালাচ্ছে, এবং তার বিরুদ্ধেও কিন্তু বিক্ষোভ স্লোগান দেখাতে থাকে। কার্যত যে নির্বাচন কমিশন দ্বারা একটি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল পুলিশ দিয়ে, সেই পুলিশ কর্মী তাকে উদ্ধার করে। এবং ইতিমধ্যে 179 নম্বর বুথ যেখানে কিন্তু এক আইএসএফ এজেন্ট যাকে মারধর দেওয়া হয়েছে, তাকে ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে যে প্রার্থী তিনি তার গাড়িতে নিয়ে সেই বুথে ফের নতুন করে তাকে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে। তাকে সেখানে আবার নতুন করে এজেন্ট হিসেবে। আচ্ছা, ধন্যবাদ দেবাশিস। ভাঙড়ের ছবি দেখাবো এবার আপনাদের একটু ভাঙড়ে, কারণ ভাঙড়ের তৃণমূল পার্টি অফিসে কৃষ্ণমাটিতে তৃণমূলের পার্টি অফিসে সেখানে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কখনকার ঘটনা, কি হয়েছে? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, রাতের অন্ধকারে কিন্তু এই ঘটনা ঘটেছে। মূলত আইএসএফ এর বিরুদ্ধেই অভিযোগ উঠছে। এলাকার যে সমস্ত আইএসএফ দলীয় কর্মী সমর্থক রয়েছে তাদের বিরুদ্ধেই কিন্তু তৃণমূল অভিযোগ করছে। রাতের অন্ধকারে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে চালতাবেড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি এলাকায়, সেই কৃষ্ণমাটি এলাকার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এর ফলেই কার্যালয়ের ভিতরে যে সমস্ত মূল্যবান কাগজপত্র ছিল তারই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যে সমস্ত নেতৃত্বের ছবি ছিল সেই সমস্ত ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটার পরেই কিন্তু ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ তিনি যেমন ঘটনাস্থলে আসেন, তারই পাশাপাশি ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন। শওকত মোল্লা দুজনেরই বক্তব্য শুনবো আমরা। ধন্যবাদ। আসলে ভাঙড়ে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে। ভাঙড়ের মানুষ আর আইএসএফ কে গ্রহণ করছে না, যার কারণে আইএসএফ এর বেশ কিছু সমাজ বিরোধী আছে। একেবারে নওশাদ সিদ্দিকীর পূর্ণাঙ্গ মদতে আমাদের এই পার্টি অফিস আজকে পড়ানো হয়েছে। একটা পন্থী শওকত মোল্লা, একটা পন্থী আরাবুল পন্থী, উভয়ের মধ্যে একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব এখন ভাঙড়ে চাপাতরণ ছিল, সেটা প্রকাশ্যে আসতে গিয়ে নিজেদের মধ্যেই পার্টি অফিস ধরানো। এর সঙ্গে কোনো রকম আইএসএফ এর সম্পর্ক নেই। ভাস্করবাবুর কাছে আমার একটু প্রশ্ন থাকবে যে এই যে আমরা দেখছি বিক্ষিপ্ত ছোটোখাটো অশান্তি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, ভোটের ক্ষেত্রে সেখানে এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন প্রার্থীরা, এই সামান্য ঘটনাগুলোই বা কেন হবে? এই ঘটনাগুলো কেন হবে? কারণ বলা হয় যে সাধারণত যাদের সরকার থাকে উপনির্বাচনে তাদের অ্যাডভান্টেজ সিচুয়েশন থাকে, এবং লোকসভা ভোটেও এবার তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে 2024-এ। তারপরে এই উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচন, সেখানে এই অশান্তি বা হবে কেন? দেখুন, উপনির্বাচনে সবসময় শাসক দলের পক্ষে থাকে, এটা কিন্তু সাম্প্রতিক ইতিহাস বলে না। আপনার স্মরণ থাকতে পারে 2009 সাল পশ্চিমবঙ্গে 3টি উপনির্বাচন হয়েছিল। একটিতে সুজিত বসু জয়লাভ করেছিলেন, বিষ্ণুপুর কেন্দ্র থেকে মদন মিত্র, এবং রাজগঞ্জ কেন্দ্র থেকেও তৃণমূল জিতেছিল। এছাড়াও আপনাকে মনে করিয়ে দিই, গুরুদাস দাশগুপ্তর মৃত্যুর পরে ওই সিটটাতে যখন হয়েছিল পাঁশকুড়া উপনির্বাচন, সেখানে কিন্তু তৃণমূল জয়ী হয়েছিল। সুতরাং শাসক দলের পক্ষেই সবসময় থাকে সেটা ঠিক নয়।
বিরোধীরা তাদের অবস্থানটা কি? আপনি বিজেপি দলের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে তারা বলেছিলেন যে আমাদের বুথে বুথে কর্মী তৈরি করতে হবে, আমাদের সমস্ত বুথে কর্মী নেই। এটা সংবাদপত্র বেরিয়েছিল তাদের দলের মধ্যে ব্যাপার। 2, কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে যৌথভাবে জোট ছিল, এখন সিপিএম আলাদা এক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকি জায়গাতে আইএসএফ বা কোথায় কে কি। বিরোধীদের বিভ্রান্তি, মানে কোন তৃণমূল বিরোধী যে মানুষটি সিপিএম কংগ্রেস জোটের কথা ভেবেছিলেন তাকে এখন বলতে হচ্ছে না আমরা আলাদা ওরা আলাদা, তোমরা যাকে মনে করো তাকে ভোট দাও, মানে জোট ভেঙে গেছে। তাহলে এই বিরোধীদের বিভ্রান্তিকর অবস্থা, বিরোধীদের ছন্নছাড়া অবস্থা এবং তাদের কর্মীহীনতা, এটাতে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। এই ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। তুমি যে কথাটা বললে দ্যাট ইজ মানে বাই অ্যান্ড লার্জ সত্যি ঠিক হয় যে বাই ইলেকশনে পার্টি ইন পাওয়ার যে তার দিকে এই সিটগুলো যায়, ভাস্কর যাই বলুক। কিন্তু এটা জেনেও তৃণমূলের একটা সর্বগ্রাসী একটা অ্যাটিটিউড আছে, যার জন্য ওরা কন্টিনিউয়াস সমস্ত জায়গায়, তুমি আসার আগে অয়নকেও আমি একই কথা বলছিলাম যে একটা মানে অল পারভেডিং থ্রেট কালচার, আসমুদ্র হিমাচলের সমস্ত জায়গায় সব জায়গায় তারা একটা ভয় দেখায়। তাদের মন্ত্রীরাও বলে যদি ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। তারা সমস্ত জায়গায় শেষ, আমার জাস্ট একটু প্লিজ শেষ করতে দাও। আজকে হসপিটালে পর্যন্ত এই যে থ্রেট, জাস্ট লেট মি ফিনিশ প্লিজ, আমি একটুখানি বক্তব্য ঠিক এক সেকেন্ড বিজেপির কোনো অর্গানাইজেশন নেই, সিপিএম কোথাও নেই, তৃণমূলের মতে তারা করবে না। তারা সারা বছর যেরকম ভয় দেখাবে, পোলিং ডেট ভোট শুরু করেছে। আমি জাস্ট লাস্ট একটা জিনিস, কোনো দরকার নেই যে আমাদের নেতাদের কার্যকর্তা ভাঙচুর করা, ক্যান্ডিডেটকে দেখলে কিছু তৃণমূল কার্যকর্তাদের দিয়ে গো ব্যাক বরণ, এগুলো কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই দিকটা দেখবে। একজন প্রার্থী তিনি ইনসিকিউর ভোট করছেন, মানে যদি করে থাকেন তাহলে সেটা নির্বাচন কমিশন দেখবে। তবে থ্রেট কালচারের কথা বলছেন আপনি, থ্রেট কালচার আমি সারা বছর বলছি, কোন একটা কয় না যে ইলেকশনের জন্য নয়, এবারে থ্রেট কালচারের প্যারামিটার সময় আমি আজকে উদয়নগুলো ওপেনলি বলছে যে বেশ করেছে দিন আটার হসপিটালে গেছে। প্লিজ আমি একটা 10 সেকেন্ডের ইন্টারজেকশন দেব। দেখুন মানে পলিটিক্যাল কালচারটা কোথায় গেছে। একটু আগে রাহুল গান্ধী নিজে টুইট করেছেন মিঠুন চক্রবর্তীর পকেট মেরে দিল বিজেপির সভায়, এটা কখনো হতে পারে বলুন? তারপর দেখলাম যে সকাল থেকে বামেরা যাদের আসন ছেড়েছে সেই CPIML এর নৈহাটির প্রার্থী দুঃখ করছেন যে কেন বড়মার মন্দিরে তৃণমূল আগে ঢুকেছে। আরে যাদের করার কথা ছিল বিপ্লব, তারা যদি বড়মার মন্দিরের অধিকার নিয়ে চিৎকার করে তাহলে আপনি পলিটিক্যাল কালচারটা কোথায়? CPIML এর বড়মার মন্দির নিয়ে কি মাথা ব্যথা থাকতে পারে বলুন তো? আমি চন্দনদার সঙ্গে একবার কথা হলো। চন্দনদা, একটা কয়েনেজ উঠে এলো যেটা এখন খুব কমন একটা কয়েনেজ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা এই কয়েনেজটা পাচ্ছি, থ্রেট কালচার। এবার যদি আমি জানতে চাই, থ্রেট কালচার শুধুমাত্র পশ্চিমবঙ্গের শাসক দল বা শাসক দল ঘনিষ্ঠ যারা, তারা এই থ্রেট কালচারে বিশ্বাসী, আর কোথাও নয়? না দেখো, একটা কথা বুঝতেই হবে, সারা ভারতবর্ষের থ্রেট কালচারের তো বিভিন্ন আঙ্গিক হয়। এখানকার আঙ্গিকটা একরকম হলেও অন্যরকমভাবে থ্রেট কালচার তো সারা ভারতবর্ষ জুড়ে। তুমি যদি আজকে থ্রেট কালচারের প্রসঙ্গ তোলো, ইউপির বুলডোজার এটাও তো থ্রেট কালচার, এখানে তো কোনো কিন্তু নেই। সারা ভারতবর্ষ জুড়ে এই ঘটনাগুলো আছে। কিন্তু আমার প্রশ্নটা এখানে একটু অন্যরকম, যেটা ভাস্কর বলবার চেষ্টা করলেন যে এখানে তৃণমূল তো যে কোনো সময় ঘটনাটা ঘটে, উপনির্বাচন সবসময় জেতে না, এটা একটা ট্রেন্ড সেটার, কোনো কিন্তু নেই তাতে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গাতে, তৃণমূল কংগ্রেস যদি আজকে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যদি ওরা ভালো ফল করে এটা ধরেও নেয়, আরও ভালো ফল করবার জন্য তাদের বুথ দখল করতে। আমি তোমাকে কি বলতে চাইছি, তুমি একটা এক্সাম্পল দেখো, ক্যালকাটা কর্পোরেশনে 97% ভোট কেউ পেতে পারে কিন্তু তৃণমূল পায়। ঠিক এরকমভাবে যেখানে জিতবে সেখানেও ব্যালেট খেয়ে নিতে। এই আরো ভালো প্যারামিটারটা কি অতনু? এটা কি বিরোধী শূন্য করার চেষ্টা? অনেক জায়গায় তৃণমূল হয়তো জিততো কিন্তু তাদের মার্জিন 10,000-এ হবে না, ওটা 1 লাখে নিয়ে যেতে হবে, প্রমাণ করতে হবে। এই জায়গাটাই তো থ্রেট পারসেপশন তৈরি করে। তো একটা জিনিস তোমার কাছে বুঝতে, মানে এটা আমরা সবাই জানি যে আজকে যে 6টা সিটে বাই ইলেকশন, এই 6টা সিটের 6টাতেই যদি তৃণমূলের বিরোধী প্রার্থীরা যে যেখানে আছেন জেতেন,
তাতে তৃণমূলের কিন্তু সরকার চালাতে কোনো রকম পরিবর্তন হবে না, হওয়ার কথা না, কারণ 6টা সিটের মাত্র হচ্ছে এখানে বাই ইলেকশনটা, সরকার পরিবর্তনের ভোট না। কিন্তু কি আশ্চর্য হবে এই হারোয়া থেকে শুরু করে মাদারিঘাটা থেকে শুরু করে সর্বত্র একটা পারসেপশন চেঞ্জের ব্যাপার রয়েছে এখানে। সর্বত্র বিরোধী প্রার্থীদের এই হারোয়াতে 30টা ভোটে, মানে সকাল থেকে তো 30টাতে ঢুকতেই দেয়নি, পরবর্তীকালে পিয়ারুল গেছে 20-21টাতে ঢুকাতে পেরেছে। প্রত্যেকটা ক্ষেত্রে বুথে কাউকে বসতে দেবো না, কারণ এখন তৃণমূলের এই ছাপ্পার কায়দাটা আগে কি ছিল, বা অন্যান্য ভারতবর্ষের বাইরে, মানে ভারতবর্ষের অন্যান্য স্টেটে আমরা কি দেখি, বাইরের স্টেটগুলোতে ওই বুথের বাইরে বোম পড়ছে, গুলি চলছে, লোকে ভোট দিতে ঢুকতে পারছে না। এখানে খুব পরিষ্কার তৃণমূলের এজেন্টরা বুথের মধ্যে বসে ছাপ্পা ভোট দেবে, সেজন্য বিরোধী দলের কোনো এজেন্ট থাকবে না। এবং খুব অদ্ভুতভাবে দলের মানে সর্বেসর্বা নেতারা তারা বলে দিচ্ছে যে পারফরমেন্সের উপর দিয়ে দলে থাকতে হবে, অর্থাৎ যে 10,000-এর মার্জিনে জিতছে তাকে যে করে হোক 1 লাখের মার্জিনে জিততে হবে। তাহলে 1 লাখের মার্জিনে জিতবে কি করে? এই বুথে বুথে বিরোধীদের নিশ্চিহ্ন করে। আমি খুব ছোট্ট একটা কথা বলছি, আজকে 31টা সিটে ইলেকশন হচ্ছে সারা ভারতবর্ষ যদি আমি দেখি, সেখানে শুধু মাত্র 6টা সিট পশ্চিমবঙ্গে, ইট ইজ ইন দ্য নিউজ। আর শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, এই যে ভায়োলেন্স, এই যে এরম একটা হিংস্র মতন পোলিং প্রসেস, এটা একমাত্র পশ্চিমবঙ্গ হয় কেন? আমি বিয়ন্ড পলিটিক্যাল পার্টিজ উঠতে গিয়ে আমি বলতে চাই, যেখানে মানুষ শুড বি গিভেন দ্য চয়েস যে ঠিক আছে আমরা এতদিন কাজ করেছি অমুক পার্টির এই আইডিওলজি, এই চয়েসটা মানুষের কেন থাকবে না? একজন মাত্র মানুষকে হাজির করুন যিনি বলবেন যে আমি ভোট দিতে পারিনি। মানুষ এই গণতন্ত্রের উৎসবে একটু আগে দেখেছে, ভোট দিতে মন্দিরের বাইরে প্রচুর মহিলারা বলেছে আমরা না দর্শনের না পারিনি, বহু লোক বলেছে, সমস্ত মানুষ যারা ভোট দিতে চায়। নির্বাচন কমিশন নিশ্চয়ই সে বিষয়ে দেখবে এবং নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখবে। আমি খুব সংক্ষেপে একটু সুমনদা থেকে জানতে চাইবো, সুমনদা এই যে ভোট কালচার, এই ভোট কালচার নিয়ে আমরা দীর্ঘদিন বহুবার আমাদের কথা হয়েছে এবং বহু প্যানেল ডিসকাশনে আপনিও ছিলেন। আমার প্রশ্ন এখানেই যে এই 6টা জায়গায় যদি তৃণমূল হেরেও যেত তাতেও বিধানসভায় খুব যে অদল বদল হতো তা মোটেও নয়, কিন্তু এই 6টা জায়গায় তৃণমূলের জেতার তাগিদটা কোথায়? না হলে কি পারসেপশন চেঞ্জ হয়ে যেত? কারণ গত কয়েক মাস ধরে, গত 2 মাস ধরে আরজিকরের ঘটনা নিয়ে যেভাবে তোলপাড় হয়েছে, বিরোধীরা ছিঁড়ে খেয়েছে, সেই পারসেপশনের জায়গা থেকে কি জেতা চ্যালেঞ্জ? দেখুন, এই 6টার মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে 5টায় তৃণমূলে, আর যদি লোকসভার নির্বাচনের নিরিখে ধরেন 4টেতে তৃণমূল এগিয়ে আছে, 2টোতে বিজেপি। মেদিনীপুর শহরে কিন্তু জুনমালিয়ার থেকে অগ্নিমিত্রা পল এগিয়েছিলেন। তো তৃণমূলের কাছে অবশ্যই ইস্যু হচ্ছে যে আরজিকরের যা ঘটনা ঘটেছে সেটাকে নস্যাৎ করে তাদের প্রমাণ করা যে আরজিকরের ঘটনার কোনো ইম্প্যাক্ট শহরের বাইরে পড়েনি, হয়তো সত্যিই পড়েনি। কিন্তু যেটা শত্রুপাদি বললেন, আমি সেই মূল প্রশ্নটার সাথে একমত, কিন্তু এখানে বিজেপিও নিজের দায় ঝেড়ে ফেলতে পারে না। আপনি যদি বলেন এটা জাতিগতভাবে বাঙালিদের সমস্যা, যে যেখানে যেখানে বাঙালিরা আছে সেখানেই এই ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হয়। কেন আমি শব্দটা ব্যবহার করলাম? বিজেপি যেদিনকে ত্রিপুরায় ক্ষমতায় এলো একই ধরনের ভায়োলেন্স শুরু হয়ে গেল। সেখানেও আপনি দেখবেন ওই 90% ভোট, পঞ্চায়েতের 76% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই যে পলিটিক্সে সব আমার চাই, কোনো কিছু আমি কাউকে ছাড়বো না, এই যে অভ্যেসটা, সেটা পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছিল, অবশ্যই লেফটের সময় শুরু হয়েছিল, এবং এখন সব দল সেটাকে ধরে নিয়েছে। মানে লেফট যেটাকে কাঁচা রাস্তা করেছিল, সবাই পাকা রাস্তা বানিয়ে সময় একদম কমপ্লিট। আমি একদম একটা লাইনে, ত্রিপুরার সঙ্গে আমার মনে হয় না পশ্চিমবঙ্গকে কম্পেয়ার করা উচিত হবে বলে, কারণ ত্রিপুরায় সব ভোট একজনেরই হাতে চলে যাচ্ছে বা একজন প্রার্থীর কাছে চলে যাচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, অসম এবং মধ্যপ্রদেশেও আমরা লোকসভা ভোটের ক্ষেত্রে দেখেছি, আমরা লোকসভা ভোটে মধ্যপ্রদেশেও দেখেছি। আমরা পশ্চিমবঙ্গ ত্রিপুরায় হয় বেশ। এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবর আমরা আপনাদের সামনে তুলে